আল্লাহ কেন এই দুনিয়াতে মানুষকে পাঠায়? কি জন্য পাঠায় আমি এটা বুঝি না। একটা মানুষের বাঁচাতে তো ওসিলা লাগে, স্বামী লাগে, সন্তান লাগে। আমার জীবনটা এতটাই অনীহা হয়ে গেছে যে আমি বলার বাহিরে। আল্লাহ মানুষকে এতটা কিভাবে শূন্য বানাইতে পারে? আমি আসলে নিজেও কল্পনা করতে পারি না। আমি বুঝি না জীবনের আসলে মানে কি? জীবনটা আমার কিভাবে চলবে? দিন শেষে আমি খুব একাকিত্বে আমার যখন বয়স ২৯ দিন তখন আমার আম্মা মানে প্রেগন্যান্সি সমস্যাজনিত কারণে আম্মু মারা যায়। আর আমার আব্বুর সে ছোটবেলায় আমার নানির কাছে দিয়ে গেছে। আমার বাবা বিয়ে করছে। আমার বাবা ওখানে ২ টা সন্তান আছে। তো তারপরে নানার কাছে বড় হই। নানার একটা চিন্তা চেতনা ছিল যে থাকে না গ্রামে একটা চিন্তা চেতনা থাকতো যে আপনার 9-10 এ উঠলে গ্রামে বিয়ে-শাদী চিন্তা ভাবনা থাকে। তো যাই হোক ছোট থেকে তাদের এরকম একটা ইচ্ছা ছিল। তা দেখা গেছে যে নানা বাসায় থাকছি। দেখা গেছে নানার যে খুব একটা পড়াশোনা করানোর টেনডেন্সি ছিল বা এরকম কোনো কিছু ছিল না। কখনো দেখা গেছে যে স্কুলে গেছি, তেমন একটা ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারিনি। বা একটা ভালো ড্রেস আপ পড়বো, কোনো কিছু করবো এরকম আসলে ছোট থেকে কখনো হয়ে ওঠেনি। দেখা গেছে যে খুব স্ট্রাগল করে মানে পড়াশোনাটা করছি। জীবন অত সহজ ছিল না। দেখা গেছে ছোটবেলায় যখন আমি স্কুলে যাইতাম তো সবার বাবা-মা থাকতো। দেখা গেছে বাচ্চা-কাচ্চারা মারামারি করে না? তা আমারও মারামারি হইতো। একসাথে খেলতে, চলাফেরা করতে। দেখা গেছে নিজের মা অভাবে হয়তোবা সেখানে আমার কোনো বিচার হইতো না। দেখা গেছে ওদের বাবা-মা এসে বিচার দিত। আমি আবার করতাম কি আমার নানাকে আব্বা বলতাম, নানিকে মা বলতাম। তো দেখা গেছে আমার নানার ২ টা চুল পাকা ছিল। তো আমি একটু মনে করতাম কি এরাই আমার বাবা-মা ছোটবেলায়। তো আমার ভাবতাম যে সবার বাবা-মা ইয়াং, আমার আব্বা-মা বুড়া-বুড়ি বয়স্ক মানুষ। তাদেরকে আর এগুলো বলবো না, স্কুলে নিয়ে যাবো না, একটা মান-সম্মানে লাগতো। যখন আমি ক্লাস 6-7 এ উঠি, হাই স্কুলে উঠি, তখন আসলে জানতে পারলাম তারা আসলে আমার আব্বা-মা না, তারা আমার নানা-নানি। তো তখন জানতে পারলাম তারপর একটা মানসিকভাবে একটা ধাক্কা খেলে একটা ট্রমার শিকার হইলাম। হয়ে গেছে মনে অনেক কষ্ট থাকতো, কখনো কাউকে বলতে পারতাম না। আমি ছোটবেলা থেকে একটু ট্রমার শিকার হইছি। আমার কাছে সবকিছু মানে বিষাক্ত হয়ে গেল এক প্রকার। একটা পর্যায়ে দেখা গেছে যে যখন আমি একটু বড় হইলাম, তখন দেখা গেল একটু পড়াশোনায় ভালো। তো আমার নানু চিন্তা চেতনা করলো যে না ওকে একটু পড়ানো যায়। তারপরে আমার নানুর সংসারে মামি আসে। দেখা গেছে তখন থেকে একটা ঝামেলা শুরু হয়ে যায় একটা পরিবারের মধ্যে। আমাকে নিয়ে অনেক ধরনের ফ্যামিলির মধ্যে ঝামেলা হয়। এটা কেন দেওয়া লাগবে, ওটা কেন দেওয়া লাগবে। তারপর দেখা গেছে প্রাইভেট পড়তে চাইতাম। তো দেখা গেছে অনেক সমস্যা। একটা সংসারে যদি একটা অন্য কারো মেয়ে থাকে, তো সেখানে তো মামি সে জিনিসটা স্বাভাবিকভাবে নিবে না। আর আমার আব্বুর একটু দোষ ছিল, দোষটা কেমন? সে ছোটবেলায় আমার নানির কাছে দিয়ে গেছে। দিয়ে গিয়ে সে সংসার করতেছে তার মতো। বছরে সে সৌজন্য সাপেক্ষে আমাকে ঈদে ১ টা করে জামা দিত বা ২ টা করে জামা দিত। বা বছরে ১ বার দেখা করতে আসতো, এটাই। কিন্তু সে আমাকে যে সেভাবে দেখবে সেভাবে আসলে কখনোই দেখেনি। তারপর যাই হোক কষ্ট করে ওটার এসএসসি পাস করলাম। কলেজে ভর্তি হলাম। আমার বাবার কলেজে চান্স পাই। আবার ওই কলেজে উনি চাকরি করতো। অফিসিয়াল পোস্টে জব করতো। তখন আমার আব্বু গিয়ে আমার সৎ মাকে বলে ও এখানে চান্স পাইছে। তো আব্বু খুশি হয়ে গিয়ে আমার মাকে বলে। তো এটা শোনার পরে আব্বুর সাথে ঝামেলা করে। করার পরে সে তার বোনের বাসায় চলে যায়। পরে আব্বু আমার নানিকে ফোন দেয়। দিয়ে অনেক কান্নাকাটি করে, "মা এরকম।" তো আমার নানি বলল মানে আমি যখন কলেজে যাবো, যেহেতু অনলাইন অ্যাডমিশন হয়ে গেছে আমার। তো আমার নানি বলছে যে, "তুই কখনো তোর যদি দেহটা যায়, তোর রুহটা কখনো যেন বাসার প্রতি কোনদিন কোনো আশা না করে বা চোখের দেখো তুই কখনো দিস না।" আমি দীর্ঘ ৪ টা বছর ৪.৫ বছর ছিলাম আমি। হলেই ছিলাম। সবচাইতে কষ্টের বিষয় এটা আমি বলব, আমার হল থেকে আমার বাবার বাসা দেখা যাইত। কিন্তু আমার বাবার বাসায় আমি কখনো যাইনি। দুঃখের বিষয় আমি আজ পর্যন্ত আমার বাবার বাসা চোখে দেখিনি। আমি জানি না আমার বাবার বাসায় কয়টা ফার্নিচার আছে, বাসাটা দেখতে কেমন, কেমন না কেমন আমি আজও চোখে দেখিনি। এমনকি আমি আজও ওখানে পা দেইনি, যাইনি বাসায়। খুবই কষ্ট লাগে যে এতটা বয়স পার করে আসছি। এতটা বাজে কপাল নিয়ে আসছি যে জন্মের পরে মা মারা গেছে। আজও বাবার বাসা চোখে দেখলাম না। কেমন না কেমন কিছু বুঝলাম না দুনিয়াটা আসলে কি। তারপরে আমার কলেজ শেষ হওয়ার পর আমি ব্যাচেলর করতে যাবো। আমাদের চিন্তা চেতনা যে ঢাকায় গেলে হয়তোবা একটা যদি ছেলের সাপোর্ট পাওয়া যায় সেখানে কিন্তু পড়াশোনাটা ইজি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা সবাই জানেন। একটা মেয়ের জন্য ঢাকা শহরে সাফার করা অনেক কঠিন। তো এক পর্যায়ে নয়নাদি ভাবলো যে মেয়েটা টিপ।
এটাকে তাড়াতাড়ি একটা বিয়ে-শাদী দেই। ঢাকায় গিয়ে হয়তো ব্যাচেলর করতে পারবো। এক ঘটকের মাধ্যমে প্রস্তাব আসে। তো যখন প্রস্তাব আসে আমার নানি আমার খালারা দেখতে যায়। গিয়ে দেখে যে ওটা হচ্ছে আমার আব্বুর ফুফাতো বোন আছে তার হচ্ছে ভাসুরের ছেলে। মানে ডিজিলদের মধ্যে। তো যখন দেখছে তখন আর কোনো কিছু ভাবেনি। ছেলেটা ডিভোর্সে ছিল। আগে ওয়াইফ ছিল। এগুলো কোনো কিছু আর ইয়া করেনি। তো আমি ছেলেটার সাথে কথা বলছি, আমারও ভালো লাগছে। ভাবলাম যে একটা মানুষের অ্যাক্সিডেন্ট লাইফ এ থাকতেই পারে। পরে যাই হোক যেমন করে হোক বিয়েটা হয়ে যায়। আব্বু রাজি ছিল না। আব্বু আসে না। যেহেতু আব্বু খোঁজ দেয় না। আব্বু দেখা গেছে সব জায়গায় এরকম করতো। যখন কোনো জায়গায় দরকার হতো, প্রয়োজন বোধ হতো আমি আব্বুকে কখনো পাইতাম না। তো দেখা গেছে এভাবে আমার বিয়েটা হয়ে যায়, somehow হয়ে যায়। হওয়ার পরে দেখা গেছে যে ফ্যামিলি থেকে অনেক টাকা পয়সাও নিছে। আমার নানু বাসা থেকে আমার খালুর কাছ থেকে ওই ছেলেটা এই ব্যবসা করবে এইজন্য নিছে। খালু বলছে যে হোক আমার ইতিম ভাগ্নে টাকা-টুকা দেই। ওনাকে দিয়েছিল। টাকা অ্যামাউন্ট ছিল হচ্ছে আপনার ৩ লাখের মতো। তো যার সাথে আমার বিয়ে হয় তার আবার একটা স্বভাব ছিল কি সে হচ্ছে ইতিম মেয়েদের টার্গেট করত। তার আগের ওয়াইফ ছিল সে হচ্ছে ইতিম। তার বাবা নাই। সে চাচার কাছে বড় হইছে। ২য় জন আমি ওটাই। তাদেরকে মানে টার্গেট করে বিয়ে-শাদী করবে বা তাদের কাছ থেকে টাকা-পয়সার একটা অ্যামাউন্ট সে নিবে। তার আসলে মেইন ফোকাস হচ্ছে কি সে টাকা-টুকা নিবে, নিয়ে তার ব্যবসা ইয়ে করবে। যখন সে পাবে না তখন তার সাথে একটা যেকোনো কজ দেখে সেপারেশন এ সে চলে যাবে। তো দেখা গেছে যে ভুল ধরে, এ ধরে, ও ধরে, নানা ধরনের টর্চার করে, মানসিক অত্যাচার করে। তারপরে আপনার অ্যাডিক্টেড পারসন ছিল। দেখা গেছে যে সে ঢাকায় থাকে, আমি তার কাছে যেতে চাই, সে আমাকে নিয়ে যায় না। দিনের পর দিন বাড়িতে রাখে। তারপর দেখা গেছে যে আবার আর ওই যে ঢাকায় গিয়ে বিএসসি করার জন্য আমাকে যে মানে বিয়েটা দেওয়া হয়েছিল, আমার ব্যাচেলর আমার কমপ্লিট করা হয়নি। মাঝখান থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। পরবর্তীতে না আমি তার ফার্স্ট ওয়াইফ এর সাথে কমিউনিকেশন করে দেখি আমি বুঝতে পারি যে আমার সাথে যেগুলো সে করছে সে তার ফার্স্ট ওয়াইফ এর সাথেও সেগুলো সে করছে। তারপরে আর যখন আমাদের হচ্ছে অনেকদিন আমাদের গ্যাপ ছিল, আমাদের হচ্ছে কমিউনিকেশন ছিল না। আমরা আলাদা থাকার পর ভাবছিলাম যে না ঠিক হয়ে যাবে। আমরা ৬ বছরের মতো আলাদা ছিলাম। ভাবলো যে এরা দূরত্ব থাকুক কিছুদিন। হয়তোবা বুঝতে পারবে। দুজনকে মিস করবে। আবার ঠিক হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় যে একটা মানুষ যদি একবার বউ ছাড়ে অভ্যাস হয়ে যায়, তার সাহসটা ভেঙে যায়। সে ২য় বার ওই কাজটা করতে থামবে না। একটা জিনিসকে আমি যখন একটা জিনিস করে ফেলবো বা সাহসটা আমার ভেঙে যাবে, ২য় বার করতে কিন্তু আমি দ্বিধাবোধ করব না। তো দেখা গেছে যে সে ওই কাজটা আমার সাথে করছে। সে এক পর্যায়ে আমাকে হচ্ছে ডিভোর্স এর নোটিশটা পাঠায় দেয়। কি বলবো বলার ভাষা নেই। আমি আরেকটা ধাক্কা খাইছি মানসিকভাবে একটা আমার জীবনে। নোটিশটা পাওয়ার পরে আমি হচ্ছে আব্বুকে প্রতিদিন কান্নাকাটি করি। ফোন দিয়ে বলি যে, "আব্বু আমার সাথে এরকম হইছে।" আব্বু বলতেছে, "আমি তো যাইতে চাইনি। আর কি করব?" আমার এমন একটা পরিস্থিতি হইছে যে আমি তখন আমার মা তো নাই, বাবাকেও পাইনি। এমনকি মানে কাউকে পাইনি। দুনিয়ার কাছে একদম খুব ছোট হয়ে গেছি একদম। তো আমার নানি শুধু একটা কথা বলছে যে, "আমি আছি।" আমার ছোট খালা শুধু বলছে, "আমি আছি।" আমার জীবনটারে আমি শুধু কিছু মানুষের জন্য বেঁচে ছিলাম। তো যাই হোক পরে আবার পুনরায় সেই নানু মাসে দেখা গেছে যে একটা কথা বলে না এলাকায় যে একটা ছাইয়ের ভিতরে যদি পুকুর থাকে ঘুরে ফিরে পুনরায় ছাইয়ের কাছে আসে। তো এলাকার মানুষ আমাকে বলতো ছাইয়ের পুঁততে ছাইতে আসলো। একে তো নানু বাসায় থাকি। দ্বিতীয়ত মামার সংসার। তো এর মধ্যে আমার নানা দুইজনে মারা গেল। আরে আমার পুরা জীবনটাই থেমে গেছে। একে তো মা-হারা অনেক কষ্ট করে বড় হইছি। দ্বিতীয়ত একটু শখের বশে আরেকটা যাই হোক একটু সুখের আশায় একটা পথে গেছিলাম। সেটাও আমার হয়নি। আমার পড়াশোনাও হয়নি। মানে একটা যে বিয়ে করলাম সেটাও যে মানে থাকলো বা স্বামীটা যে রইলো সেটাও আর থাকলো না। মানে পুরাদমে আমার জিনিসটা একদম এলোমেলো হয়ে গেল। মানে সুখের আশায় আমি একটা জিনিস আঁকড়ে ধরতে চাইছি সে জিনিসটা আমার থাকলো না কপালে। তারপরে একটা পর্যায়ে দেখা গেছে অনেক ঝামেলার পরে নানু বাসা থেকে আমি বের হয়ে আসি যে আর থাকা যাবে না এখানে। তো ধীরে নিজেকে ঠিক করে নিলাম। ৯-১০ বছর একটা অবস্থায় আসলাম। মোটামুটি এখন একটা জব করতেছি। করে এই যে মেসে থাকি, জব করি। এভাবে চলছে আমার জীবন। তো আমি সেই যে একটা সেপারেশন হওয়ার পরে আমি লাইফে আর মানে বিয়ে-শাদীর কথাও ভাবিনি, কোন রিলেশন এর কথাও ভাবিনি। ভাবছি যে না আগে নিজে প্রতিষ্ঠিত হই তারপরে। তো এগুলো করতে বা সরকারি চাকরি ট্রাই করতে আবার বিগত ১০টা বছর চলে গেল আমার সেপারেশন এর পর। আমি আর কখনো চিন্তা ভাবনাও করিনি যে আমি বিয়ে শাদী করব। তো যাওয়ার পরে আমি খুব একাকিত্বে ভুগি। আমি যে মানুষের কাছে যাবো, কথা বলবো, এই মানুষটা আমার নাই। আমার যে কষ্টের কথাগুলো বলবো, এই মানুষটাও আমার নাই। যে আমি একটু কথা বলবো। দেখা গেছে আব্বু এখনো আলাদা থাকে। আব্বু আমার অথচ খোঁজ খবর তাও নেয় না। কিছু ফ্রেন্ড সার্কেল এর সাথে মিশছি, কিছু মানুষের সাথেও মিশছি। তারা প্রতিনিয়ত কষ্ট দিছে। যে কারণে আমি মানুষের থেকে দূরে থাকি।
শুধু জীবনে বেঁচে থাকা এতটা কষ্টদায়ক আমি আসলে এটা কল্পনা করতে পারতাম না। আল্লাহ কেন এই দুনিয়াতে মানুষকে পাঠায়? কি জন্য পাঠায় আমি এটা বুঝি না। একটা মানুষের বাঁচাতে তো ওসিলা লাগে, বাহু লাগে, ভাই লাগে, মামা লাগে, স্বামী লাগে, সন্তান লাগে। আমার জীবনটা এতটাই অনীহা হয়ে গেছে যে আমি বলার বাহিরে। আল্লাহ মানুষকে এতটা কিভাবে শূন্য বানাইতে পারে? আমি আসলে নিজেও কল্পনা করতে পারি না। আমি বুঝি না জীবনের আসলে মানে কি? জীবনটা আমার কিভাবে চলবে? দিন শেষে আমি খুব একাকিত্বে ভুগি। সব মানুষজনের সাথে আমি একদমই মেলামেশা বন্ধ করেছি। আমার মানে জীবনে কিছু বলার নেই। জীবনে আর কিছু চাওয়ার নেই। আমি মানে থেমে গেছি একদম, একদম থেমে গেছি। আমি কি করব? একটা তো মানুষের বাঁচার জন্য একটু সম্বল দরকার, সেইটুকু আমার নাই। আমি যে কাকে বলবো আমি জানি না। আমি নিজের পরিচয়টা আমি দিচ্ছি না। যেটা হয়তোবা অনেকে চিনবে, অনেকে জানবে। কিন্তু এজন্য কিছু আর বলছি না। আমি শুধু এটাই বলতে চাই যে এই দুনিয়াতে যাদের মা-বাবা নাই অন্তত হলে একটু নিচের দিকে তাকানো উচিত। আলহামদুলিল্লাহ আমার হাত আছে, পা আছে। আমি একটা জব করে খাচ্ছি বা যতটুকু ইনকাম করতেছি নিজে চলতেছি। অন্তত কারো কাছে হাত পাতা লাগতেছে না। শুধু এইটুকু বলবো যে যাদের বাবা-মা নাই তারা অন্তত হলেও একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। আজকে মানুষ আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু নিজে যতটুকু কর্ম করে খাবে সেটাই আপনার হচ্ছে আপনার জীবনের জন্য অতটুকুই দরকার। আমরা কারো কাছে হাত পাততে হবে না এমন একটা অবস্থা তৈরি করেন আপনারা। আমার মতো যাদের বাবা-মা নেই তাদের উদ্দেশ্যে বলছি জীবন থেমে থাকা যাবে না। বাবা-মা আজকে আছে কালকে নেই। কিন্তু আপনি যেটা করবেন সেটাই আপনার জন্য থেকে যাবে। আপনার পড়াশোনা করুন, নিজের পায়ে দাঁড়ান। বেশি, বেশি পড়াশোনা করুন এবং নিজে বাঁচুন, নিজের জন্য বাঁচুন। এটাই শুধু বলব।